তাহলে আমরা এখন পড়ায় ফিরে যাই আর সবাই যার যার বই খুলে রাখো সামনে। সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? ম্যাম এটা কত নম্বর পৃষ্ঠা ম্যাম? ইয়েস মিস। ম্যাম এটা কত নম্বর পৃষ্ঠা? এটা 3 নম্বর পৃষ্ঠা। দেখো আমরা গতদিন ভাবাত্মক পর্যন্ত পড়েছিলাম, তাই না? তো আজকে আমরা পর থেকে শুরু করি। আমরা পূর্বের আলোচনাটা আমরা আজকে ক্লাসের শেষের দিকে করব। শেষের 10 মিনিট তোমাদের জন্য সময় থাকবে আশা করছি, তখন আমরা পুরোটা অধ্যায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর এখন আমরা ভাষার উপাদান থেকে শুরু করি। অতএব তোমাদের কাজ কি, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং প্রয়োজনীয় যে প্রশ্নগুলো তোমাদের মনে আসবে সেই প্রশ্নগুলোই করবে। কোনো অন্য ধরনের মানে পাঠ্য বিষয় বাদে অন্য কোনো প্রশ্ন এখানে আর করবে না, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আর কেউ দাগ দিও না, ঠিক আছে? ভাষার উপাদান আমরা কি জানি? ভাষার প্রধান উপাদান কয়টি? 4টি। আমরা এর আগেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তারপর আরেকবার দেখে নাও বইয়ে। তোমাদের দেখো ক দেওয়া আছে, ক নম্বরে দেওয়া আছে ধ্বনি, খ নম্বরে আছে শব্দ, এরপরে বাক্য, আর শেষে আছে বাগর্থ। তো ধ্বনি সম্বন্ধে আমরা কিন্তু মোটামুটি ধারণাটা পেয়েছি, শব্দ সম্বন্ধেও জানি, বাক্য সম্বন্ধেও জানি, জানি না বাগর্থ সম্বন্ধে হয়তো কেউ কেউ জানি, কেউ কেউ জানি না। তারপরে আমরা ধ্বনি সম্বন্ধে আলোচনা শুরু করি, এরপর পর্যায়ক্রমে আমরা বাগর্থের কাছে যাব। তো ধ্বনি, ধ্বনিকে ইংরেজিতে কি বলছে? সাউন্ড। সাউন্ড। এখন বলা হচ্ছে ধ্বনি সহজ ভাষায়, দেখো বলছে বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়। বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়, কথাটা ভালোভাবে বুঝো। এখন আমি প্রথমে কি করলাম? বাতাসে আঘাত করলাম, মনে করো পাতার মরমর শব্দ হচ্ছে, আমি পাতার শুকনা পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, শব্দ হচ্ছে, হচ্ছে না? ওটাও কিন্তু ধ্বনি, ঠিক আছে? এটা ধ্বনি না? এটাও কিন্তু ধ্বনি। কিন্তু আমরা এই ধ্বনিকে কিন্তু ভাষা বলবো না। আমরা প্রথম দিকে যখন ভাষার সংজ্ঞা পড়ছিলাম তখন কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এরপরে আরো একটা উদাহরণ দেখো, আমরা আমাদের চারপাশে বিভিন্ন পশু পাখির ডাক শুনি। ওটা তো আমরা যে পাতার শব্দটা তো তোমাদের জড় পদার্থের একটা শব্দ শুনছি, এটা বাদ দিলাম। এখন প্রাণীর কাছে আসি, আমরা পশু পাখি সব প্রাণী, তাই না? যারা চিড়িয়াখানায় গিয়েছো কিংবা গ্রামের বাড়ি যাদের আছে, তো সেখানে গিয়েই দেখতে পাবে যে গরু, ছাগল, মানে ছাগল, তারপর হচ্ছে তোমার ভেড়া আছে, তারপরে হচ্ছে ঘোড়া দেখতে পাবে, হ্যাঁ মুরগি আছে, হাঁস আছে। তো এই যে প্রাণীগুলো আছে এরা সবাই কিন্তু নানা ধরনের শব্দ করে এবং প্রত্যেকের শব্দ কিন্তু আলাদা আলাদা। এখন এরা কি, এই যে এরা যে শব্দ করছে, এই শব্দগুলো কি ধ্বনি নয়? এগুলো কিন্তু ধ্বনি, কিন্তু এগুলো কিন্তু ভাষার ধ্বনি নয়। আবার দেখো আরেকটি বিষয়, দেখো আমরা কি পড়েছিলাম? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ পড়েছিলাম না ভাষার সংজ্ঞা দিতে গিয়ে? এখন তোমরা একটি বিষয় খেয়াল করো, এই যে পশু পাখিরা এরা কার সাহায্যে, মানে কিভাবে শব্দ বের করছে? নিজের কণ্ঠ থেকে শব্দ বের করছে কিভাবে? বাকযন্ত্রের সাহায্যে তো করছে। তারপরেও আমরা কিন্তু একে ভাষার ধ্বনি বলছি না। ভাষার ধ্বনি হতে হলে এর কি শর্ত থাকতে হবে বলেছিলাম, মনে আছে কারোর? অন্যতম শর্ত থাকতে হবে, সেই শর্তটা কি? অর্থ থাকতে হবে, অর্থাৎ অর্থবাচকতা বা অর্থবোধকতা থাকতে হবে, ঠিক আছে? এটা মনে থাকবে। তাহলে আমরা যে কোনো শব্দ বা আওয়াজকেই ধ্বনি বলতে পারবো না, অর্থাৎ ভাষার ধ্বনি বলতে পারবো না। যে ধ্বনির অর্থ বাচকতা থাকবে সেই ধ্বনি হবে ভাষার ধ্বনি, ঠিক আছে? এবার আমরা বইয়ের ভাষায় দেখি, দেখো কি বলছে। বাতাসের আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়, কিন্তু সব ধ্বনি ভাষার ধ্বনি নয়। ভাষায় তাকেই ধ্বনি হিসেবে গ্রহণ করা হয়েছে যা বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয়। বাকযন্ত্রের ক্ষমতা অসীম, এর সাহায্যে আমরা পশু পাখির ডাক থেকে নানা রকম ডাক ডাকতে কিংবা অনুকরণ করতে পারি, কিন্তু এসব ভাষার ধ্বনি নয়। দেখো এতক্ষণ কিন্তু এটার একটা বর্ণনা দেওয়া হচ্ছিল, এখন আমরা মূল কথায় আসছি। ভাষার ধ্বনি শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না, তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। এই বিষয়টি অবশ্যই অবশ্যই তোমরাও মনে রাখবে, ঠিক আছে? এটা দাগিয়ে রাখো। অনুকরণ মানে কি? অনুকরণ হচ্ছে কি? নকল করা।
ধরো অনেকে আছে না, মোরগের ডাক ডাকতে পারে, ছাগলের ডাক ডাকতে পারে, এটা কি করছে? এটা তো তার সহজাত প্রবৃত্তি নয়, এটা কি করছে? ওই যে ছাগলটা ডাকছে তার অনুকরণ করলো, অর্থাৎ নকল করলো। নকল তো বুঝো, বুঝো না? এই যে এতটুকু ভাষার ধ্বনি শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না, তাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। পশু পাখির ডাক কিংবা এ জাতীয় কোনো ডাককে আমরা বলি আওয়াজ। আওয়াজ। ভাষার একটি ধ্বনির স্থলে আরেকটি ধ্বনির বদলে দিলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। যেমন কাল, এখানে ক ধ্বনিটি বদলিয়ে খ বললেই সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে এমন শব্দ তৈরি হয়। দেখো, খাল, তারপরে হচ্ছে কয়েক জায়গায় যদি গ লিখি তাহলে গাল, তারপরে ত লিখলে তাল, ঢ লিখলে ঢাল, ম লিখলে মাল, তালব্য লিখলে শাল। তুমি দেখো, তোমরা সবাই খেয়াল করো, কাল শব্দের অর্থ কি? সময়। কাল শব্দের অর্থ সময়। খাল শব্দের অর্থ কি? খাল শব্দের অর্থ মিস পুকুর খাল বিল। পুকুরের মতো বড়। পুকুরের মতো বড় পুকুরের হতে মতো পারে, ঠিক ছোট জলাশয়। হতে পারবে। হ্যাঁ, জলাশয়ও বলা যায়। মিস লম্বা এটা কি লম্বা হয়? খাল লম্বা কিন্তু চলে না বেশি। আচ্ছা, এটা হচ্ছে নদীর সাথে সংযুক্ত থাকে। এটা অবশ্যই মিস কোনো নদীর না কোনো শাখাকে বলে। নদীর সাথে সংযুক্তি থাকবে এই খালের। তারপর গাল, গাল অর্থ কি? মুখ। তাল, তাল অর্থ কি? গাছের তালও হতে পারে, আবার তাল আবার হচ্ছে নাচের তাল হতে পারে, হতে পারে না? তারপর মিস ঢাল। সময় এবার ঢাল কি? ঢাল মিস উঁচু থেকে নিচু। ঢাল উঁচু থেকে নিচু মানে ঢালু। আচ্ছা, ঢাল উঁচু থেকে নিচু হতে পারে। আরেকটি বিষয় হতে পারে, যেমন হচ্ছে যুদ্ধে ব্যবহার করা হতো সেই সময়। অনেক ধরনের ঢাল অনেক পুরাতন সিনেমাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। ঢাল, শরীর রক্ষা হ্যাঁ, করার জন্য শরীর রক্ষা করার জন্য এক ধরনের হাতিয়ার আর কি। তারপর দেখো মাল, মাল অর্থ কি? জিনিসপত্র। শাল, শাল কি? চাদর চাদর চাদরও হয়। আবার দেখো, শাল নামে একটা গাছও কিন্তু আছে, শাল গাছ। তো ঠিক আছে, এখন আমরা তাহলে এই যে ধ্বনি, ধ্বনি, একটি ধ্বনি বদলিয়ে যদি আরেকটি ধ্বনি আমরা যদি সেখানে লিখি, তাহলে কিন্তু এর আলাদা আলাদা অর্থ হয়। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। তাহলে ধ্বনি সম্বন্ধে আমরা কি মোটামুটি জানতে পারলাম না? ধ্বনি সম্বন্ধে আমরা সর্বোপরি একটি কথাই বুঝতে পারি যে সব আওয়াজই কিন্তু ধ্বনি নয়। ধ্বনি হতে হলে, অর্থাৎ ভাষার ধ্বনি হতে হলে অবশ্যই তাকে অর্থপূর্ণ হতে হবে। এরপরে আসছি শব্দের কাছে। শব্দ, শব্দকে ইংরেজিতে কি বলে? ওয়ার্ড। এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়। আমরা এতক্ষণ ধ্বনি পড়ছিলাম, অর্থাৎ তার অর্থ থাকতে হবে। এখন এই যে অর্থবোধক ধ্বনি এক বা একাধিক যখন সংযুক্ত হয়, তখন কি সৃষ্টি হয়? শব্দের সৃষ্টি হয়। এখানে দেখো 25টি ধ্বনি আছে। এখানে বলতে কোথায়? এখানে একটু সমস্যা আছে। মনে হয় যে না, এই মানুষের মধ্যেই কিন্তু হচ্ছে 25টা ধ্বনি নেই। ধ্বনি কোথায় আছে 25টা? আমাদের বাংলা ভাষায়। বাংলা ভাষায় 25টা ধ্বনি আছে। ঠিক আছে, দেখো তুমি মানুষের মধ্যে তোমরা বিশ্লেষণ করো। দেখো, ম যোগ স্বরে আ যোগ দন্ত ন। দেখো প্রত্যেকটা, যখন আমরা এই শুধু ম লিখছি অর্থাৎ ব্যঞ্জন লিখছি, তখন দেখো নিচে একটা হর্ষ চিহ্ন দিচ্ছি, অর্থাৎ এর মধ্যে কোনো স্বর নেই, স্বরধ্বনি নেই। ম যোগ স্বরে আ অর্থাৎ মা, দন্তন্য যোগ রসু অর্থাৎ নু। এরপরে দেখো যোগ তালবস্যা, এখানে ব্র্যাকেটের মধ্যে আছে মূর্ধন্য স। মূর্ধন্য স, এখানে মূর্ধন্য স না লিখে কেন তালবস্যা লিখলো? কারণ আমরা যখন স এর উচ্চারণ করি, অর্থাৎ ধ্বনির ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করি, তখন কিন্তু আমাদের স, সবগুলো স এর স্থানে তালবস্যায় লিখি। 3টে স আছে না আমাদের? তালবস্যা, মূর্ধন্য স আর দন্তস্ব। বুঝেছ? 3টে স এর উচ্চারণ কি একই রকম না? এখানে দেখো, এখানে কথাটা
বলা হয়েছে। দেখো, লক্ষ্য করো, এই উদাহরণে শেষ ধ্বনিটি বোঝাতে তালব্য লিখে প্রথম বন্ধনীতে মূর্ধন্য ষ লেখা হয়েছে। মনে রাখতে হবে মূর্ধন্য ষ ধ্বনি নয়, এটা বর্ণ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা উচ্চারণ যেটা করি সেটাই হচ্ছে ধ্বনি, কিন্তু যখন যেটা লিখি সেটা কি? বর্ণ। মনে থাকবে এটা? বর্ণ। বর্ণ। বর্ণ কি? লিখে প্রকাশ করতে হয়, এটা মনে রাখবে, ঠিক আছে? এরপরে আসছে বাক্যের কাছে। বাক্যকে ইংরেজিতে বলে সেন্টেন্স। বাক্য বলতে কথা বা বাচনকে বোঝায়। কথা বা বাচনকে বোঝায়। আমরা যখন কথা বলছি তখন কি একটা নির্দিষ্ট সময় পর পর বিরতি দেই না? এই যে বিরতি দিচ্ছি, নির্দিষ্ট একটা কথা বলছি এবং বিরতি দিচ্ছি, এই যে বিরতি দেওয়ার আগ মুহূর্তে যতখানি বললাম, এটাই মনে করো বাক্য। বলছি এটা বলার ক্ষেত্রে, কিন্তু লেখার ক্ষেত্রে কি হবে? লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের আবার ব্যাকরণ মেনে লিখতে হয়, হয় না? আমরা কি যা তা লিখতে পারি না। এবং বলার ক্ষেত্রেও কিন্তু এটা সম্ভব হয় না, তবে ব্যতিক্রম কিছু না কিছু তো থাকবেই, ঠিক আছে? এরপর দেখো, ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান তৃতীয়। ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল শব্দে এসে তা আরো সংহত হয়। বাক্যে এসে পরিপূর্ণ না হলেও এটি অনেকটাই পূর্ণতা পায়। এখন এখানে এই যে বাক্যটি আমি পড়লাম, এটা দেখো, বাক্য পড়তে এসে বাক্যের আবার উদাহরণ দিচ্ছি। তো এই বাক্যটি আমরা পড়ছি, এই বাক্যের বিস্তারিত কি হবে? এই বাক্য থেকে কি বুঝেছো বলো তো? এখান থেকে বলো, ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল বাক্যে এসে তা আরো সংহত হয়, এর দিকে কি বুঝলে বলো তো একজন? মিস ধ্বনি ধ্বনি ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কথা থেকে যা শুরু হয়েছিল তা বাক্যে এসে আরো বড় হয়। না, শব্দে এসে আরেকটু বড় হয়েছে, এরপরে বাক্যে এসে, শব্দ এসে হ্যাঁ, আরেকটু বাক্যে এসে বলছে যে পরিপূর্ণ না হলেও অনেকটা পূর্ণতা পাই। অর্থাৎ একটা বাক্য লিখেও আমাদের অনেক সময় মনের ভাব প্রকাশ করা যায় না, তারপরেও শব্দে আমরা যা প্রকাশ করতে পারি না, বাক্যে এসে আমরা অনেকটাই প্রকাশ করতে পারি। ঠিক আছে? এরপর দেখো, প্রতিটি বাক্যই কেউ উৎপাদন করে আর কেউ শোনে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি যখন কথা বলছি, আমি বলছি, বাক্য উৎপাদন করছি, আর তোমরা শুনছো। খুবই সহজ একটা বিষয়। বাক্যের সঙ্গে তাই দুজনের সম্পর্ক রয়েছে, বক্তা আর শ্রোতা। এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি থাকলে চলে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমাদের প্রত্যাহী জীবনের ক্ষেত্রেও কিন্তু খুব কাজের। দেখো, আমি যখন ছিল বলো সংহত অর্থ কি? সংহত, আচ্ছা, সংহত অর্থ কি? এখান থেকে কি বুঝছো? ধ্বনিটা ছিল ক্ষুদ্র, এরপরে শব্দে এসে সেটা কি হলো? একটু বড় হলো, তাই না? তাহলে কি হলো? মানে বড়। এর একটু ঠিক বড়ও নয়, এটা একটু শক্তি পেল। এটা ছিল দুর্বল, ধ্বনি ছিল দুর্বল, এখানে শব্দে এসে সেটা একটু মজবুত হলো। এটা একটু কি হলো? মজবুত হয়েছে, যে শক্তিটা বেশি সঞ্চয় করলো। এরপরে বাক্যে এসে এই শক্তিটা আরো বিস্তারিত হলো। এবং এখানে ভাষা কি? মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম। তাহলে আমরা ধ্বনি দিয়ে কি আমাদের সব মনের ভাব প্রকাশ করতে পারি না। এই ধ্বনি সংযুক্ত হয়ে কি হলো? শব্দ গঠিত হলো, এবং সেখানে কি হলো? ধ্বনির থেকে একটু ভালোভাবে আমাদের কাছে উপস্থাপিত হলো, বড় হয়ে এবং নিজেকে শক্তিশালী করে। এরপরে বাক্যে এসে কি হলো? আরো বেশি পূর্ণতা পেল। আরো বেশি পূর্ণতা। হ্যাঁ, এরপরে দেখো, আমরা কোথায় পড়ছিলাম? এই যে আমরা বলছিলাম যে শ্রোতা আর বক্তার যে বিষয়টা। তো যখন বক্তা কোনো কথা বলে, তখন শ্রোতা যদি সেটা মনোযোগ দিয়ে না শুনে, তাহলে কি বক্তার আর কথা বলার ইচ্ছাটা থাকবে না। এবং এখানে আরেকটি বিষয়, অনেক সময় আমরা দেখতে পাই যে যখন একজন বক্তা কথা বলছে, তখন আরেকজন হচ্ছে শ্রোতা, এবং সেই শ্রোতাও কিন্তু একসময় বক্তার রূপ নেয় না? যেমন আমি কথা বলছি, তোমরা শুনছো, তোমরা কথা বলছো, তখন কি তোমরা বক্তা হয়ে গেলে, তখন আমি হয়ে গেলাম শ্রোতা। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই বলছে, বক্তা যা বলে তাতে শ্রোতার সব কৌতূহল মিটতে হয়। বুঝেছো? তো
তো প্রশ্ন, এই যে প্রশ্নোত্তর পর্ব যা, এই প্রশ্নোত্তর পর্বে আমরা কি করি, প্রশ্ন করি এবং উত্তর চাই। উত্তর এই উত্তরটা আমাদের মনের মতো যতক্ষণ না হয় ততক্ষণ যেন আমাদের আমরা যেন স্থির হতে পারি না, আমরা ততক্ষণই জানার চেষ্টা করি, আমাদের মনের কৌতূহল মিটতেই চায় না ততক্ষণ, তাই না? এই বিষয়টা এখানে বলছে। তারপর দেখো, এজন্য বলা হয় যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হয় তাই হলো বাক্য। যেমন আমরা গ্রামে বাস করি, মহৎ গুণী মানুষকে বড় করে। দেখো এখানে একটি চিত্রের সাহায্যে উদাহরণও আমাদেরকে দিয়েছে যে বক্তা শ্রোতা, বক্তা শ্রোতা, ঠিক আছে? এর কথা এর কাছে আসছে, মানে এখান থেকে আবার কিন্তু কথা এখানে যাচ্ছে, একজন যখন বক্তা একজন শ্রোতা, একজন শ্রোতা একজন বক্তা। এরপরে আসছে সেই বাগর্থের কাছে। বাগর্থ কি? এটা একটা নতুন শব্দ, তাই না? এর আগে কি শব্দের সাথে পরিচয় হয়েছে তোমাদের? বাগর্থের ইংরেজি সিমেন্টিক্স। আচ্ছা, এখানে বলি দেখো, বাগর্থকে আমরা বইয়ের ভাষায় আগে না বলে আমি নিজের মতো করে একটু বুঝিয়ে দিই, তোমরা একটু বুঝে নাও, তারপর আমরা বইয়ের ভাষায় যাব। বাগর্থ সহজ কথায় হচ্ছে অর্থ, ঠিক আছে? মনে করো যে কোনো শব্দের অর্থ, এই অর্থ ভিন্ন ভিন্ন জায়গায় যখন ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। অনেক সময় পুরো বাক্যের অর্থটাই পাল্টে দেয়, অর্থাৎ পরিবর্তন করে দেয়। এটাই হচ্ছে মূলত বাগর্থ। বুঝতে পারলে? এখন আমরা বইয়ের ভাষা একটু পড়ে নেই এবং আশা করি খুব সহজেই বুঝতে পারবে। দেখো বলা আছে প্রথমে, আচ্ছা বলো মিস বাগর্থটা আবার একটু বলবেন? দেখো আমরা সবাই শব্দ যখন পড়ি, শব্দার্থ পড়ি না বা বইয়ে, বাংলা প্রথম পত্র বইয়ে শব্দার্থ দেওয়া থাকে, শব্দার্থ শব্দের অর্থ দেয়া থাকে। এই যে শব্দের অর্থ দেয়া থাকছে, এই শব্দের অর্থগুলো আমরা শুধু আলাদা আলাদা করে শব্দের অর্থ করছি, কিন্তু এই শব্দগুলো কিংবা শব্দের অর্থগুলো যখন বাক্যে আমরা প্রয়োগ করছি, বাক্যে প্রয়োগ করছি যখন, বুঝো, তখন এই বাক্যে যখন প্রয়োগ করব তখন দেখবা যে আলাদা আলাদা অর্থ তৈরি করে। বাক্যে ব্যবহার করলে একই শব্দ, একটাই শব্দ আলাদা আলাদা অর্থ তৈরি করছে। তাহলে কি হলো যে অর্থের ভিন্নতা দেখা দিচ্ছে এখানে এবং পুরো বাক্যটাই তখন আলাদা রূপ নিচ্ছে। এটাই মূলত বাগর্থ। আমরা এখন বইয়ের ভাষা একটু পড়ে দেখি, নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারবে। আমার একটা প্রশ্ন ছিল। বলো মিস, তাহলে কি একটা শব্দের যে ভিন্ন ভিন্ন অর্থ সেগুলোও কি বাগর্থ? সেগুলো বাগর্থ, বাগর্থের আবার অনেক প্রকারভেদ আছে, বুঝছো? এখানে অবশ্য তোমাদের ওভাবে প্রকারভেদ করে দেওয়া নেই, তারপরেও ভিন্ন ভিন্ন আলাদা ওইভাবে আমরা বাগর্থকে কোথায় পড়বো? বাক্যে প্রয়োগের ক্ষেত্রে পড়বো, বুঝেছো? বাক্যে প্রয়োগের ক্ষেত্রেই বাগর্থের প্রয়োগ রীতিটা আসবে, এর এক পর্যন্ত আসবে না। এখন তোমরা যেটা বলছো যে শব্দের সরাসরি যে অর্থ, আলাদা আলাদা অর্থ আমরা পড়ছি, যেমন এখানে দেখো পোড়া একটি শব্দ দেওয়া আছে, পোড়া। এই পোড়া শব্দের সাধারণ, শুধু যদি পোড়া শব্দটা আমি লিখি এবং পোড়া শব্দে আলাদা আলাদা অর্থ তোমাদেরকে নির্ণয় করতে বলছি যে পোড়া শব্দের অর্থ কি, তাহলে পোড়া শব্দের অর্থটা কি বলবে? দগ্ধ হয়ে যাওয়া, তাই না? পুড়ে যাওয়া, পুড়ে যাওয়া, পুড়ে যাওয়া, পুড়ে। আচ্ছা, পুড়ে যাওয়া মানে কি? পুড়ে যাওয়া অর্থ আমরা সঙ্গে সঙ্গে বুঝি যে না আগুনে পুড়ে গেছে, তাই না? এরকম বুঝি না? আগুনে, হ্যাঁ, আগুনে ঝলসে গেছে, আগুনে পুড়ে গেছে, এরকম বুঝি। কিন্তু এই পোড়া শব্দটাই দেখো এখানে তোমাদের বইয়েই দেখো, আমার মন পুড়ছে। মন আবার কি? মনে কি আগুন ধরে গিয়েছে? আমাদের মন কোথায়? আমাদের মনের কি কোনো অস্তিত্ব আছে? আমাদের দেহের কি কোনো বিশেষ জায়গা আছে যে এটাকে আমরা নির্দিষ্ট করে বলতে পারি যে এটা মন? বলতে পারি। তাহলে সেখানে তো আগুন ধরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না? তাহলে কি এই যে মনটা পুড়ছে, এটা কি, এই পোড়া কি আগুন ধরে পুড়ে যাওয়া? তা কিন্তু নয়। আমরা যখন স্বাভাবিক যে অর্থ প্রকাশ করছি,
শোনো, আমরা যে সাধারণ অর্থ প্রকাশ করছি সেটা তাহলে কি বাগর্থের মধ্যে পড়বে না, বাগর্থের পর্যায়ে পড়বে না। এই যে অর্থটা আমরা আলাদা করে প্রকাশ করে যখন বাক্যে প্রয়োগ করব তখনই কিন্তু বাগর্থের পর্যায়ে পড়বে। এখন এই পোড়া পোড়া শব্দটাই তোমরা একটা যদি এমন বাক্যে ব্যবহার করো যে কাল তার বাড়ি পুড়ে গিয়েছে, তাহলে এই পোড়াটা কি আমরা সহজেই বলতে পারছি যে এখানে আগুন শব্দটা, এখানে আগুন, আচ্ছা আগুন শব্দটা না থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারছি যে বাড়ি পুড়ে যাওয়া মানে আগুন ধরে পুড়ে যাওয়া, আগুন লেগে পুড়ে যাওয়া, ঠিক আছে। মন পুড়ে গিয়েছে, মন পুড়ছে, এটা দিয়ে দ্বারা আমরা কি বুঝতে পারছি যে আগুন লাগেনি এখানে, এখানে আগুনের কোনো হ্যাঁ, এটা হচ্ছে মনের একটা কল্পনা, এটা হচ্ছে মনের কল্পনা, ঠিক আছে। তাহলে বাগর্থ নিয়ে আমরা তাহলে কি বুঝলাম যে বাক্যে প্রয়োগ করতে হবে এবং বাক্যে প্রয়োগ করার পরে যখন আলাদা আলাদা রূপ নেবে, একই শব্দ আলাদা আলাদা বাক্যে আলাদা আলাদা অর্থ প্রকাশ করবে, সেটাই হচ্ছে বাগর্থের মধ্যে যাবে, বাগর্থের পর্যায়ে পড়বে, ঠিক আছে। সাধারণ যে অর্থ আমরা জানি সেই অর্থটা কিন্তু আবার বাগর্থের পর্যায়ে পড়বে না। এবার কি বুঝতে পারলে? আচ্ছা, এখন তোমাদের কাছ থেকে একটু শুনি যে তোমরা বাগর্থ নিয়ে কি বুঝেছো, এটা এই বিষয়টা নতুন। প্রথম বলো, আলিফ বলো তো তুমি কি বুঝেছো? মিস বাগর্থ মানে কি? তুমি কি আমাকে প্রশ্ন করছো নাকি প্রশ্নের উত্তর দিচ্ছ নাকি কি করছো? মিস প্রশ্নের উত্তর দিব। মিস বাগর্থ মানে কি এটা বলবো? হ্যাঁ, বাগর্থ কি, বাগর্থ সম্বন্ধে তুমি কি বুঝেছো সেটা অর্থও হতে পারে, এটা বিস্তারিত আলোচনাও তুমি করতে পারো, তোমার ইচ্ছা, তুমি যা জানো তাই বলো। বাগর্থ হচ্ছে এমন একটা শব্দ, আমরা বাগর্থ মানে এমন একটা শব্দ যেটার নানা ধরনের অর্থ থাকতে পারে, বিভিন্ন ধরনের অর্থ থাকতে পারে ও ওই অর্থের আলাদা আলাদা অর্থ। আমি বলবো মিস, আমার সমস্যা হচ্ছে ম্যাম। বাগর্থ অর্থ ভাষার শব্দ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা। আচ্ছা, এটা তো সাধারণ একটা, তুমি কি বুঝেছো সেটা বলো আমাদেরকে, তুমি কি বুঝেছো বাগর্থ সম্বন্ধে, তোমার ধারণা কি, বইয়ের ভাষায় নয়, তোমার ধারণাটা আমি জানতে চাচ্ছি। মিস, একটি শব্দেরই বিভিন্ন অর্থ থাকে, সেটাই বাগর্থ। হ্যাঁ, একটি শব্দেরই ভিন্ন ভিন্ন অর্থ থাকে, সেটাই বাগর্থ। তবে এই বাগর্থটা কোথায় প্রয়োগ হবে? বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ একটি শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করলেই বাগর্থ হবে, ঠিক আছে। মিস, অভিধান মানে কি? অভিধান হচ্ছে, তোমরা ইংরেজিতে ডিকশনারি জানো না? ডিকশনারি বাংলায় তোমরা ইংরেজিতে যাকে ডিকশনারি বলছো, বাংলায় সেটা অভিধান, ঠিক আছে। এখানে বাংলা শব্দগুলোর অর্থ পাওয়া যায়, বুঝেছো? যেমন এটা অভিধান লেখার নিয়মটা কি, তোমাদের বিভিন্ন যখন ইংরেজিতে ডিকশনারিটা তোমরা দেখো তখন কিভাবে দেখো, এ দিয়ে অনেক শব্দ থাকে, এভাবে দেখো। এই বাংলাতেও এমনই আছে, যেমন অ দিয়ে আছে, আ স্বরে আ দিয়ে আছে, এভাবে পর্যায়ক্রমে আছে, এটাই হচ্ছে অভিধান, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাগর্থ সম্বন্ধে আমরা বইয়ের ভাষা আরেকটু পড়ে নিই। দেখো, প্রথম লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলছে দেখো, অভিধানে শব্দের অর্থ থাকে, কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায়, ঠিক আছে। এই লাইনটা দেখো, সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায়। একই কথা বলা চলে বাক্য প্রসঙ্গে, আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থ বাক্যে গিয়ে পরিবর্তিত হতে পারে, ঠিক আছে। এরপরে আমরা যে উদাহরণটা এর আগে পড়েছিলাম ওই উদাহরণটাই এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি বুঝলাম যে একটাই শব্দ
ভিন্ন ভিন্ন বাক্যে বা বলা হচ্ছে যে বিশেষ পরিবেশে যখন ব্যবহার করা হচ্ছে তখন ভিন্ন ভিন্ন অর্থ পরিগ্রহ করা, অর্থাৎ এর রূপ বদলে যায়, এটা পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত বাগর্থ। এরপর দেখো আমাদের সময় প্রায় শেষের দিকে। প্রকাশ মাধ্যম ও ভাষা। প্রকাশ মাধ্যম ও ভাষা, আমরা এই প্রকাশ মাধ্যম ও ভাষা এই বিষয়টা আমরা কিন্তু প্রথম দিকেই পড়েছিলাম যে ভাষা আবিষ্কারের পূর্বে আমরা কিভাবে এই যে মানব জাতি কিভাবে কথা বলতো। ঠিক আছে, এই পুরো বিষয়টা তোমরা একটু পড়বে ভাষায়। ঠিক আছে, এই পুরো বিষয়টা পড়বে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইশারা ভাষা আর সংকেত ভাষা। ছবি মিস আমার একটু কথা ছিল। বলো। মিস মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এখানে যে বিভিন্ন হাতের মাধ্যমে চিহ্ন দেওয়া আছে, এগুলি কোনটি মানে কোনটি কি বোঝায়, এটা কি আপনি বলতে পারবেন? দেখো এখানে হাতের ইশারায় কোনটা কি বোঝাচ্ছে সেটা তোমাদের জানার আগে তোমরা একটা বিষয় খেয়াল করো, যে তোমরা রাস্তাঘাটে যখন ট্রাফিক পুলিশকে দেখো তারা কি কোনো কথা বলে? তারা কোনো কথা বলে? কারণ তারা কথা বললে আমরা শুনতে পারবো না। অনেক সময় তারা কি করে যে হাতের ইশারা করে এবং তার মাধ্যমেই কিন্তু গাড়িগুলো চলাচল করে, তাই না? ঠিক আছে, তাহলে ওই ভাষাটা কি ভাষা? ওটাও তো একটা ভাষা। ওটা কি? ইশারা ভাষা বা সংকেত ভাষা। তাহলে তখন যদি তোমাদের সংকেত ভাষা বা ইশারা ভাষা সম্বন্ধে যদি জানতে মানে বলতে বলা হয় তাহলে কি পারবে না? এই ধরনের উদাহরণ দিয়ে তোমরা বুঝাবে। এখন এই যে ইশারা ভাষা বা সংকেত ভাষা কারা ব্যবহার করে তোমরা জানো? মিস বোবারা, যারা শুনতে পায় না, যারা বলতে পারে না, এরাই হচ্ছে এই ভাষাগুলো ব্যবহার করে। কারণ মানুষ কিন্তু ভাষা ছাড়া থাকতেই পারবে না এবং চলতেই পারবে না। তাদের মানুষের ভাবনা, মানুষের চিন্তাগুলো সবকিছু ভাষা দ্বারাই নিয়ন্ত্রিত। যদি তারা কথা না বলতে পারে তারপরেও তারা সবসময় কি করে? সংকেত ভাষা কিংবা ইশারা ভাষায় কথা বলতে থাকে। ঠিক আছে, এই বিষয়টা অনেক বড় তো, আর আমাদের সময় যেহেতু শেষের দিকে, এইটুকু আমি আর পড়ছি না, আমি নিচের দিকে চলে যাই। ঠিক আছে, এরপরে আসি দেখো মাতৃভাষা ও বাংলা ভাষা। আমি প্রথমে আলোচনা করেছিলাম মাতৃভাষা ও বাংলা ভাষা সম্বন্ধে। তো মাতৃভাষা কি? মায়ের ভাষা। মাতৃভাষা অর্থ হচ্ছে মায়ের ভাষা। তবে গতদিনই বলেছিলাম যে মায়ের ভাষা বলা হচ্ছে সাধারণভাবে, কিন্তু শিশু কি শুধু মায়ের কাছ থেকেই ভাষা শিখে তা কিন্তু নয়। যে কোনো জায়গা থেকে সে ভাষা শিখতে পারে, তবে এটাকে অন্য কোন ভাষায় আখ্যা দেওয়া যায় প্রথম ভাষা হিসেবে। ঠিক আছে, তো দেখো এখানে সংজ্ঞাটা দেখো, আমরা মায়ের কাছ থেকে যে ভাষা শিখি তাই আমাদের মাতৃভাষা বা মাদার ল্যাঙ্গুয়েজ। শিশু সব সময় যে মায়ের কাছ থেকে ভাষা শেখে তা কিন্তু নয়, কখনো কখনো এর ব্যতিক্রমও ঘটে। তো বলা হয় যে শিশু জন্মের পর প্রথম যে ভাষা শেখে সেই ভাষাটি হচ্ছে তার মাতৃভাষা বা প্রথম ভাষা। বাংলা ভাষা, বাংলা ভাষা কি? বাঙালিরা যে ভাষায় কথা বলে সেই ভাষাটাই হচ্ছে বাংলা ভাষা। অর্থাৎ তাহলে বাঙালি সন্তানরা জন্মের পর কোন ভাষাটা শিখছে? বাংলা ভাষা শিখছে। এখন বাঙালি সন্তানরা যদি ইংরেজি ভাষা শেখে তাহলে কি প্রথম যে ধরো কোনো বাঙালি সন্তান বড় হচ্ছে আমেরিকায়, তাহলে সে কি ভাষা শিখবে? তার মাতৃভাষাটা কি হবে? বাংলা নাও হতে পারে, তার মাতৃভাষা বাংলা কিন্তু নাও হতে পারে, আবার হতেও পারে। তার বাবা মা, তার পরিবারের লোকজন যদি তাকে বাংলা শেখায় তাহলে তার মাতৃভাষা বাংলা হবে, আর যদি ইংরেজি শেখায় তাহলে তার মাতৃভাষা হবে ইংরেজি। ঠিক আছে, হ্যাঁ। তারপর দেখো ভাষার রূপ বৈচিত্র্য। ভাষার রূপ বৈচিত্র্য, এখানে একটা বিষয় আমরা জানি যে এক এক অঞ্চলের মানুষের ভাষা কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ আবার কারোর ভাষার সাথে কারোর ভাষা তেমন মিল নেই। যেমন আমাদের পঞ্চগড় থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত যদি রূপ আমরা আলাদা আলাদা করি তাহলে দেখবে যে অনেকগুলো রূপ পাওয়া যাচ্ছে এখানে। পঞ্চগড়ের মানুষের ভাষার সাথে চট্টগ্রাম মানুষের ভাষা কোনো মিল পাওয়া যাবে না, কিন্তু এজন্যই আমরা একটা প্রমিত ভাষা ব্যবহার করি। আমরা কি করি? প্রমিত বা বইয়ের ভাষা ব্যবহার করি।
এখন যেহেতু আমাদের ভাষার কোনো অখণ্ড বা একক রূপ নেই, এই ভাষা আবার নানা রূপে ব্যবহার করা হয়, এজন্য এগুলোকেও আবার কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। তো আমাদের সময়ে স্বল্পতা, আমাদের মাত্র 4 মিনিট আছে, তো এখন মনে হয় এটা শেষ করা যাবে না, আমরা আগামী ক্লাসে এটা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা তোমাদের পড়িয়েছি হচ্ছে মাতৃভাষা ও বাংলা ভাষা পর্যন্ত। তোমাদের এটা এইচপি থাকবে, ঠিক আছে? এইচপি আমি আগামী ক্লাসে ধরবো পড়া, ঠিক আছে? এইচবি মানে কি? তোমরা খুব ভালোভাবে এটা পড়বে, ঠিক আছে? মাতৃভাষা ও বাংলা ভাষা রূপ বৈচিত্র্য এগুলো আগামী ক্লাসে পড়াবো, ঠিক আছে? আজকে যেহেতু আর সময় হলো না, আগামী ক্লাসে আলোচনা করবো এগুলো। মাতৃভাষা ও বাংলা ভাষা কি? আজকে এইচডব্লিউ নেই, আজকে এইচপি। তোমরা খুব ভালোভাবে এটা পড়বে, ঠিক আছে?